ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সমত জিও মার্কেটিং স্যারকে। আমি একটু সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমাদের প্রোগ্রামটা চলতেছে অনলাইনে, আপনাদের অনেকগুলা কোয়েরি থাকতে পারে, কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন কোয়েরি গুলো আপনারা নোট ডাউন করবেন এবং প্রোগ্রামের শেষে যদি সময় থাকে তাহলে আপনারা প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। এবং আমরা প্রোগ্রামের শেষের দিকে আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা ফিডব্যাক নিব। তো অ্যাটেন্টিভলি প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। যদি কোনো কারো কোনো বিষয় মনে হয় যে আজকের ট্রেনিং প্রোগ্রামে আপনি উপস্থাপন করতে পারেন নাই বা সময় ম্যাচ করে নাই, তাহলে সেটা আপনি ওভার টেলিফোনে সালমান আছে, আমি আছি, অথবা আমাদের ডিপার্টমেন্টে যে কাউকে ফোন করলেও আপনি জানতে পারবেন। তো অডিট নয়, বিষয়গুলোকে আপনি নোট ডাউন করবেন এবং প্রোগ্রামের শেষের দিকে একসাথে বলার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি সালমানকে অনুরোধ জানাবো প্রোবায়োটিকের ডিটেলটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সালমান, শুরু করেন। ধন্যবাদ মাহফুজ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের প্রোবায়োটিক অর্থাৎ রিবার প্রেজেন্টেশন, পাশাপাশি অ্যাকশন প্ল্যান এবং হচ্ছে আমাদের ভাই সাউন্ড একটু কম আসতেছে। এখন কি করে আসে কিনা? ঠিক আছে এখন। জি, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রোবায়োটিক অর্থাৎ রিবায়োর হচ্ছে আপনার পিপিটি, অ্যাকশন প্ল্যান, পাশাপাশি হচ্ছে আমাদের যেই লিটারেচারের সাবকপি, সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে সেন্ড করেছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কিছু ধারণা অন্তত সাউন্ডটা আবার কমে গেছে। গত 2 দিন তো ভালোই ছিল, আজকে ডিস্টার্ব করতেছে। বাইজিদ ভাই দেখেন তো এই সাউন্ড কমে গেল কিভাবে? কথা বললে সাউন্ড কম লাগতেছে। হ্যালো, এখন একটা কাকা আছে এর পিছনে ভলিউম বাটন আছে, এখন শোনা যায়? এখন কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, আছে না, তো বাড়ানো আছে। সালমান আনমিউট করেন। ঠিক করতেছে তো এই জন্য। জি, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। সো ওয়েলকাম টু প্রেজেন্টেশন অন রিবায়ো। প্রথমত আমরা একটু দেখি রিবায়ো, এটার জেনেরিক হচ্ছে এ প্রোবায়োটিক কম্বিনেশন 4 বিলিয়ন ক্যাপসুল। যেহেতু এটা সিঙ্গেল কোনো কিছু না, এটা হচ্ছে আপনার 3টা ব্যাকটেরিয়ার সমন্বয়ে গঠিত, এই জন্য আমরা এটাকে বলছি প্রোবায়োটিক কম্বিনেশন। আর এটা হচ্ছে 4 বিলিয়ন ক্যাপসুল। আর আমাদের এই প্রোডাক্টটার যে স্লোগান সেটা হচ্ছে ইমপ্রুভস গাট হেলথ, অর্থাৎ আমাদের যে গাট হেলথ রয়েছে সেটাকে ইমপ্রুভ করাই হচ্ছে প্রোডাক্টের স্লোগান। এরপরে যদি আমরা একটু দেখি প্রোবায়োটিক্স এই জিনিসটা আসলে কি। Probiotics are microorganisms that have a beneficial effect on the host intestinal microbial balance.
the term probiotics coined in 1965 by Lilly and Stilwell, অর্থাৎ 1965 সালে দুজন বিজ্ঞানী, একজনের নাম ছিল লিলি আর একজনের নাম ছিল স্টিলওয়েল, ওনারা সর্বপ্রথম এই প্রোবায়োটিক এই টার্মটা ওনারা সর্বপ্রথম ইউজ করে। আর ওনাদের মতে সংজ্ঞাটা হচ্ছে প্রোবায়োটিক্স আর মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম হচ্ছে যেই সমস্ত অর্গানিজম যেগুলো আমরা মাইক্রোস্কোপিক অর্থাৎ মাইক্রোস্কোপ সাহায্য ব্যবহার করে আমরা দেখতে পাই, সেই সমস্ত অর্গানিজম গুলোকে আমরা মাইক্রো অর্গানিজম বলতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে প্রোবায়োটিক্স আর মাইক্রো অর্গানিজম। প্রোবায়োটিক্স গুলো কি? মাইক্রো অর্গানিজম। আচ্ছা, কোন ধরনের মাইক্রো অর্গানিজম? সচরাচর মাইক্রো অর্গানিজম কথাটা আমাদের শুনলে আমাদের মনে হয় যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস জাতীয় জিনিস যা আমাদের ক্ষতি করে। কিন্তু প্রোবায়োটিক্স হচ্ছে দ্যাট হ্যাভ এ বেনিফিশিয়াল ইফেক্ট, অর্থাৎ যে হোস্ট যে প্রোবায়োটিকটা গ্রহণ করবে অথবা যার শরীরে প্রোবায়োটিক আছে বা যাকে আমরা দিব, তার জন্য তার যে ইন্টেস্টাইনাল মাইক্রোবিয়াল ব্যালেন্স সেখানে একটা বড় ধরনের বেনিফিট নিয়ে আসবে, সেটাকেই আমরা মূলত প্রোবায়োটিক বলছি। এ বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের যে গাইডলাইন আছে, the World Health Organization defined product probiotic as live microorganism who is when administered in adequate amounts confer a health benefit on the host. এখানে WHO যে কথাটা বলতেছে, আমরা এর আগে দেখেছি যে প্রোবায়োটিক হচ্ছে মাইক্রো অর্গানিজম, কিন্তু মাইক্রো অর্গানিজম WHO এটাকে আরো স্পেসিফিক করে দিচ্ছে, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজমটা অবশ্যই লাইভ হতে হবে, অর্থাৎ জীবন্ত মাইক্রো অর্গানিজম হতে হবে। এটা যদি কোনো ডেড মাইক্রো অর্গানিজম হয় তাহলে সেটাকে কিন্তু আমরা প্রোবায়োটিক হিসাবে কাউন্ট করতে পারবো না। তাহলে WHO বলছে যে লাইভ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ আপনার মাইক্রো অর্গানিজমটা হতে হবে লাইভ, হুইজ হোয়েন যেটা যখন পর্যাপ্ত পরিমাণ এডুকেট অ্যামাউন্ট কোনো হোস্টকে দেওয়া হবে, একজন হোস্টে যতটুকু দরকার সেই পর্যাপ্ত পরিমাণে তাকে যদি সাপ্লিমেন্টটা দেওয়া হয় তাহলে সেই হোস্টের জন্য একটা বেনিফিশিয়াল ইফেক্ট নিয়ে আসবে। তাহলে WHO এর মতে এটাকে আমরা বলছি প্রোবায়োটিক। এরপরে যদি আমরা একটু দেখি যে হিউম্যান গাট অ্যান্ড প্রোবায়োটিক, হিউম্যান গাট আমাদের যে গাটটা রয়েছে সেটার কন্ডিশনটা কি আর তার সাথে কেন আমরা প্রোবায়োটিকের বিষয়টা বলছি। সো এখানে একটা বিষয় আমরা দেখব যে আমাদের যে গাট রয়েছে সেখানে দেখেন ওভার 1 লাখ বিলিয়ন ব্যাকটেরিয়া, মোর দ্যান 500 স্পিসিস লিভ ইন হিউম্যান গাট, অর্থাৎ আমাদের গাটের মধ্যে কিন্তু প্রায় 1 লক্ষ বিলিয়ন ব্যাকটেরিয়া, যারা প্রায় সালমান ভাই ক্লিয়ার সাউন্ডটা কি আরেকটু ক্লিয়ার করা যায় কিনা দেখেন তো। এখন কি ক্লিয়ার শোনা যায় কিনা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনারটা খুলে ফেলেন, এটা বলো মাইক্রোফোনটা খুলে ফেলেন। এখন শোনা যায়? এখানে সাউন্ডটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ওভার 1 লাখ বিলিয়ন ব্যাকটেরিয়া, মোর দ্যান 500 স্পিসিস লিভ ইন হিউম্যান গাট, অর্থাৎ আমাদের যে গাট রয়েছে এই গাটে কিন্তু প্রায় 1 লাখ বিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে এবং তারা প্রায় প্রজাতিতে প্রায় 500 প্রজাতিরও বেশি। সো হিউম্যান গাট ফ্লোরা কন্টেইনস ফ্রেন্ডলি অ্যান্ড হার্মফুল ব্যাকটেরিয়া। আমাদের গাটে যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে এটাকে যদি আমরা নর্মালি ক্লাসিফাই করি তাহলে আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া পাবো। এক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, যারা আমাদের শরীরে বিভিন্ন ধরনের এসেনশিয়াল ফাংশন অর্থাৎ দৈনন্দিন কাজে সাহায্য করে, আরেকটা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। হার্মফুল ব্যাকটেরিয়া গুলোকে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির জন্য দায়ী, অর্থাৎ আমাদের হিউম্যান গাটে দুই ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। এক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে friendly bacteria, আরেক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে harmful bacteria. The metabolism product of friendly bacteria such as lactic acid, acetic acid can inhibit the growth of harmful bacteria and confer health benefit to host. বিষয়টা কিন্তু অনেকটা এমন দাঁড়াচ্ছে যে আপনি এখানে বলতেছে যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া কি তৈরি করছে? কিছু অর্গানিক অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড তৈরি করছে এবং এই অ্যাসিড তৈরি করার ফলে কি হচ্ছে? অ্যাসিড তৈরি করার ফলে এই অ্যাসিডগুলো আমার শরীরে যে হার্মফুল ব্যাকটেরিয়া রয়েছে তাদের গ্রোথটাকে ইনহিবিট করে দিচ্ছে, যাতে আপনার শরীরের মধ্যে যে হার্মফুল ব্যাকটেরিয়া তারা যদি গ্রোথে মাল্টিপ্লাই না হইতে পারে তাহলে সংখ্যায় আস্তে আস্তে কমতে থাকবে, তাতে আপনার দেখা যাচ্ছে শরীরের মধ্যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে আর হার্মফুল ব্যাকটেরিয়াগুলো আলটিমেটলি কমে যাচ্ছে। এরপরে আসি আমাদের প্রোডাক্টের যে ব্র্যান্ড নেম, আমরা রিবায়ো, এই রিবায়ো নামের অর্থ কি? আপনারা জানেন যে যখন একটা প্রোডাক্টের নামকরণ করা হয় নামকরণের পিছনে ইতিহাস থাকে, হ্যাঁ।
তো আমাদের প্রোডাক্টের নামকরণটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে রিবায়ো, হ্যাঁ এখানে দুইটা সিলেবল আমরা উচ্চারণ করব, একটা রি আর একটা হচ্ছে বায়ো। রিটা হচ্ছে কি, রি হচ্ছে একটা প্রিফিক্স, রি যে প্রিফিক্স ওয়ার্ড মিন্স এগেইন, অর্থাৎ রি শব্দের অর্থ পুনরায়, এটা একটা প্রিফিক্স। আর বায়ো শব্দের অর্থ হচ্ছে বায়ো মিন্স লাইফ, আর বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ। অর্থাৎ যখন আপনি রিবায়ো টোটালি একটা ওয়ার্ড নিয়ে আসবেন রিবায়ো, এটার অর্থ দাঁড়াবে হচ্ছে রিজেনারেট লাইফ অফ গাট, অর্থাৎ আপনার গাট যে লাইফটা রয়েছে সেটাকে আবার পুনরায় উজ্জীবিত করা, পুনরায় তৈরি করা, পুনরায় সাজানো। তাহলে রিবায়ো শব্দটার অর্থ দাঁড়াচ্ছে আমাদের রিজেনারেট লাইফ অফ গাট। এরপরে আমরা যে জিনিসগুলো একটু দেখব, এই রিবায়ো অর্থাৎ প্রোবায়োটিক 4 বিলিয়ন ক্যাপসুল আমরা মূলত যে সমস্ত রোগের জন্য ইন্ডিকেট করব, ইন্ডিকেশন এর যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত, যদিও এই রোগগুলো সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে। প্রথমত আমরা যেটা দেখব, এই প্রোডাক্টের ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে আমাদের ডায়রিয়া। ডায়রিয়া নিয়ে মূলত আমরা ফোকাসিং এ যাব। সেখানে দেখেন ডায়রিয়ার কথা কি বলা আছে, ডায়রিয়া ইজ লুজ ওয়াটার স্টুল, অর্থাৎ বাউল মুভমেন্ট। ডায়রিয়া শব্দের অর্থ তো আমরা জানি সবাই, ডায়রিয়া টার্মটার সাথে পরিচিত, যে আপনার লুজ মোশন হবে, যেটা ওয়াটার স্টুল হবে। ডায়রিয়ার মধ্যে যেটা রয়েছে দেখেন, অ্যাকিউট ডায়রিয়া ইজ ডায়রিয়া দ্যাট লাস্ট এ শর্ট টাইম। ডায়রিয়ার মধ্যে যদি আমরা দেখি অ্যাকিউট ডায়রিয়া, সচরাচর যে ডায়রিয়াগুলো হয় সেগুলো অ্যাকিউট ডায়রিয়াই হয়, এটা হচ্ছে খুবই শর্ট টাইমের জন্য থাকে। এটা যে কমন প্রবলেম, এবং এটা হচ্ছে খুবই কমন প্রবলেম মূলত, স্পেশালি আমাদের বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য এটা কিন্তু খুবই কমন প্রবলেম। ইট ইউজুয়ালি লাস্ট অ্যাবাউট 1 or 2 days, এটা সাধারণত 1 থেকে 2 দিন থাকে, বাট ইট মে লাস্ট লঙ্গার, এর বেশিও অনেকের অনেক সময় থাকতে পারে। মানে ডায়রিয়া হলে 1-2 দিনের মধ্যে হয়তো মেডিকেশনের ফলে ওরসালাইনের খাওয়ার মাধ্যমে তারা ঠিক হয়ে যায়, বাট অনেক সময় এটা কিন্তু আরো বেশি দিনও থাকতে পারে। এরপরে যদি আমরা একটু দেখি যে সালমান ভাই, আমরা ভালো শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ড খুবই মানে কম আর কি। আপনার মানে মাইক্রোফোন সিলেকশনে আপনি একটু ওই যে অডিওতে ড্রপ ডাউনে যান, আপনার মাইক্রোফোন যদি অডিও লাগায় থাকেন তাহলে সেটা সিলেকশন করে দেন, তাহলে ক্লিয়ার সাউন্ড আসবে, অথবা আপনি এটা খুলে দেন টোটালি। জিএম স্যারের সাউন্ড অত্যন্ত ক্লিয়ার শুনতে পাচ্ছি, বাট আপনার কণ্ঠটা একবারে খুবই ক্ষীণ আমাদের এখানে। আচ্ছা, এখানে আমাদের যে অডিও সিলেকশন করা আছে গফুর ভাই, সেটা তো সিলেকশন করা আছে, আর হচ্ছে ভলিউমটাও কিন্তু 100%ই দেওয়া আছে, তারপর কেন শুনতে পাচ্ছেন না? এখন ঠিক আছে। গফুর ভাই, এখানে কিন্তু সবকিছুই 100% দেওয়া আছে, হ্যাঁ। এখন কি আপনি শুনতে পাচ্ছেন? যদি অডিও জ্যাক লাগায় থাকেন তাহলে ওখানে একটা সিলেকশনের অপশন আছে, যে আপনি অডিও জ্যাক ওটা দিচ্ছেন না, আপনি ইন্টারনাল মাইক্রোফোন না এক্সটার্নাল, যে এক্সটার্নাল দিয়ে থাকেন এক্সটার্নাল সিলেকশন করে দিতে হবে, তাহলে সাউন্ডটা আমরা ক্লিয়ার পাবো। অথবা আপনি টোটালি মাইক্রোফোনটা খুলে ল্যাপটপের মাইক্রোফোন দিলেও হবে আর কি, কিন্তু আমাদের এখানে সবাই ক্লেম করতেছে আর শুনতে পাচ্ছি না। না 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 না, এখানে তো আমরা আপনি যেটা বলছেন গফুর ভাই সেটা করা আছে, হ্যাঁ। আর আমরা এখানে ডেস্কটপে তো ঠিক আছে, তো এটা খোলার সুযোগ নাই। গফুর ভাই এখন কি শুনতে পাচ্ছেন কিনা? স্লো একটু কষ্ট করে শুনতে হবে আর কি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা কি শুনতে পাচ্ছেন কথা? ওকে ওকে, এখন হ্যাঁ রংপুর থেকে ভালো শোনা যাচ্ছে। যে এই যে আশিক ভাই ভালো শুনতে পাচ্ছে, তাহলে গফুর ভাই জি ঠিক মাঝে আছে। মাঝে ভালো শুনতে পাই, মাঝে মাঝে পাই না, এটাই সমস্যা। শব্দগুলো স্পষ্ট হয় না, আশিকেটা যেভাবে শোনা গেছে ওভাবে শোনা যায় না। ঠিক আছে, চালান। জি ঠিক আছে। তারপর আমরা যদি একটু দেখি যে ডায়রিয়ার কথা বলছিলাম, এই ডায়রিয়া গুলা মূলত কি কি কারণে হয়। দ্য মোস্ট কমন কজেস অফ ডায়রিয়া, ডায়রিয়ার হওয়ার যে খুবই কমন কজেস রয়েছে সেগুলো যদি আমরা দেখি, ব্যাকটেরিয়া ফ্রম কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, অর্থাৎ আমরা যদি কোনো কন্টামিনেটেড ফুড খাই অথবা কোনো ধরনের কন্টামিনেটেড দূষিত পানি, দূষিত খাবার আমরা গ্রহণ করি, তার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ডায়রিয়া সৃষ্টির জন্য দায়ী। শুধু নট অনলি ব্যাকটেরিয়া, পাশাপাশি অন্যান্য প্যারাসাইট, যদি আমরা দেখি প্যারাসাইট হুইচ আর টিনি অর্গানিজম ফাউন্ড ইন কন্টামিনেটেড ফুড অর ওয়াটার,
অর্থাৎ শুধু ব্যাকটেরিয়াই না, পাশাপাশি অন্যান্য প্যারাসাইট যেগুলা সাধারণত আমরা বলছি খুবই সূক্ষ্ম অর্গানিজম, যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না, সেগুলো যদি কোনোভাবে শরীরের মধ্যে খাবারের মাধ্যমে অথবা পানির মাধ্যমে শরীরে যায়, তাহলে সেটার মাধ্যমে কিন্তু ডায়রিয়া হতে পারে। কিছু কিছু মেডিসিন, যেমন মেডিসিন সাচ অ্যাজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টাসিড দ্যাট কন্টেইন ম্যাগনেসিয়াম, অর্থাৎ স্পেসিফিক কিছু মেডিসিন যেগুলা যেমন হতে পারে অ্যান্টিবায়োটিক অথবা যে এই ধরনের অ্যান্টাসিডের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, এই ধরনের অ্যান্টাসিড খেলে হয়তো অনেকের ডায়রিয়ার সমস্যাটা দেখা দিতে পারে। এরপরে আমরা যেটা দেখবো যে ডায়রিয়ার মধ্যে আমরা একটা কারণ দেখেছি যে অ্যান্টিবায়োটিক, তাহলে সেটা আমরা একটু দেখবো যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এই টোটাল টার্মটার মধ্যে কিন্তু আসলে এটা কি ধরনের ডায়রিয়া আমরা বুঝতে পারতেছি যে ডায়রিয়া গুলা অ্যান্টিবায়োটিকের সাথে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া refers to passing loose watery stool 3 or more times a day after taking medication used to treat bacterial infection, অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, এই ডায়রিয়া কাদেরকে বলছি আমরা? কোন একজন মানুষকে তার সমস্যার কারণে ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করে থাকে, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সে যদি দিনে 3 থেকে 4 বার বা তারও বেশি বাথরুমে যেয়ে থাকে এবং তার এই ডায়রিয়াটা হয়, তাহলে এই ডায়রিয়াটাকেই মূলত আমরা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বলছি। এখন আমরা একটু দেখি যে কোন কোন অ্যান্টিবায়োটিক গুলো সাধারণত এই ধরনের ডায়রিয়া কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্য অ্যান্টিবায়োটিক মোস্ট লাইকলি টু কজ ডায়রিয়া cephalosporins such as Cefdinir and Cepodoxime। এখানে যদি আমরা দেখি সেফালোস্পোরিনের গ্রুপের কথা বলা হয়েছে এবং সেখানে উদাহরণ এক্সাম্পল হিসাবে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে সেফডিনির অথবা সেপোডক্সিম যদি কেউ খায় তাহলে তার ডায়রিয়া হতে পারে। পাশাপাশি পেনিসিলিন গ্রুপ যদি আমরা দেখি, পেনিসিলিন সাচ অ্যাজ অ্যামোক্সিসিলিন, অ্যাম্ফিসিলিন, দেখা যায় যে পেনিসিলিন গ্রুপের অ্যামোক্সিসিলিন অথবা অ্যাম্ফিসিলিন যদি খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া দেখা দিতে পারে। এখন অ্যান্টিবায়োটিক এগুলোকে আমরা মূলত বলছি যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এরপরে যদি আমরা দেখি একটু আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, সেখানে আমরা একটু দেখবো আইবিএস ইজ এ কমন ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্টস দ্য লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের খুবই কমন একটা ডিজিজের নাম হচ্ছে আইবিএস। আইবিএস এর সাইন এন্ড সিম্পটম যদি আমরা একটু দেখি, যে সাইন এন্ড সিম্পটম ইনক্লুড cramping, abdominal pain, bloating, gas, and diarrhea or constipation. ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ আইবিএস হলে তাদের কি কি সাইন সিম্পটম থাকতে পারে, সেটা হচ্ছে একটা ক্রাম্পিং হতে পারে, অথবা অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ব্লটিং হতে পারে, তার গ্যাসের সমস্যা হতে পারে, অথবা ডায়রিয়া হতে পারে, অথবা তার কনস্টিপেশনও হতে পারে, অথবা পাশাপাশি দুটো জিনিসই হতে পারে তার। আইবিএস ইজ এ ক্রনিক কন্ডিশন দ্যাট ওয়ান উইল নিড টু ম্যানেজ লং টার্ম। অর্থাৎ আমরা ক্রনিক যে ডিজিজ গুলোর বিষয়ে জানি, ক্রনিক ডিজিজ গুলো সচরাচর কিওর যোগ্য না, কিওর হয় না, তাদেরকে ম্যানেজ করে চলতে হয়। একইভাবে আইবিএস এর কথা বলা হচ্ছে, এটা একটা ক্রনিক কন্ডিশন। এটা আপনি এমন না যে 7 দিন বা 10 দিন ট্রিটমেন্ট করার ফলে আপনার এটা সেরে যাবে, কিওর হবে, বিষয়টা এরকম না। এটাকে আপনার সুস্থ থাকতে হলে, সুস্থ একটা লাইফ লিড করতে হলে এটাকে আপনার লং টার্ম ম্যানেজ করে চলতে হবে। সেটা কিসের মাধ্যমে? আপনার হচ্ছে আপনার দৈনন্দিন রুটিন চেঞ্জ করার মাধ্যমে, অথবা মেডিকেশনের মাধ্যমে, অথবা দুইটার মাধ্যমেই। হ্যাঁ, তারপরে যদি আমরা একটু দেখি ল্যাকটোজ ইনটলারেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে প্রায় 60% মানুষ এই ল্যাকটোজ ইনটলারেন্সের দ্বারা অ্যাফেক্টেড হয়। অর্থাৎ তারা এই ল্যাকটোজটা টলারেট করতে পারে না। এই ল্যাকটোজ যে টলারেট করতে পারে না, এই কন্ডিশনটাকে কিন্তু আমরা বলছি ল্যাকটোজ ইনটলারেন্স। এটা যদি আমরা একটু দেখি, lactose intolerance is a digestive disorder caused by inability to digest lactose, the main carbohydrate in dairy product। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেট প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট গুলো খাচ্ছি, দুধ বা দুধ জাতীয় খাবারগুলো খাচ্ছি, তার মধ্যে মেইন কার্বোহাইড্রেট যেটা রয়েছে সেটাকে আমরা বলছি ল্যাকটোজ। এখন আপনার শরীরের মধ্যে যদি ল্যাকটোজটা প্রপারলি ডাইজেস্ট না হয়, অর্থাৎ আপনার শরীর যদি এটাকে টলারেট করতে না পারে, যখন ডাইজেস্ট হবে না তখনই আপনার শরীর কিন্তু এটাকে টলারেট করতে পারবে না, দেন ওই কন্ডিশনটাকে আমরা মূলত বলবো হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। ইট ক্যান কজ ভেরিয়াস সিমটম। যখন আপনার শরীরের মধ্যে ল্যাকটোজ টলারেট হবে না, ইনটলারেন্স দিয়ে দেখা দিবে, তখন কিন্তু এটা আপনার বিভিন্ন ধরনের সিমটম দেখা দিবে। যেমন ব্লটিং হতে পারে, আপনার পেটের মধ্যে বুদবুদ হতে পারে, ডায়রিয়া তৈরি হতে পারে, অথবা আপনার পেট অ্যাবডোমিনাল ক্রাম হতে পারে, পেট কামড়ানো যেটা আমরা বলি, এই ধরনের সমস্যাগুলো তখন দেখা দিবে।
তো বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে হিউজ পেশেন্ট পাবেন যারা হচ্ছে দুধ বা দুধ জাতীয় কোনো ধরনের ডেইরি প্রোডাক্ট হজম করতে পারে না, তাদের হজমের সমস্যা হয়। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যখন ডক্টরদের কাছে বিষয়টা নিয়ে উল্লেখ করবেন তখন কিন্তু এই ডাটাগুলো ওনাদের সাথে শেয়ার করতে হবে। তারপরে যদি আমরা একটু দেখি কি কারণে হতে পারে এটা, কজেস অফ ল্যাকটোজ ইনটলারেন্স, তাহলে আমরা দেখব lactose intolerance is usually the result of your body not producing enough lactase। এখানে দুইটা বিষয় থাকবে মূলত। ল্যাকটোজ ইনটলারেন্সে দুইটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, একটা হচ্ছে ল্যাকটোজ আর একটা হচ্ছে ল্যাকটেজ। ঠিক আছে, ল্যাকটোজ যেটা হচ্ছে সেটাকে আমরা কি বললাম, এটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। আর ল্যাকটেজ এটা হচ্ছে এক ধরনের এনজাইম। এই এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজই হচ্ছে ল্যাকটোজকে ডাইজেশনে সাহায্য করা। অর্থাৎ আমার শরীরের মধ্যে বা একজন মানুষের শরীরের মধ্যে ল্যাকটোজ যে ডাইজেশন হবে সেখানে মূলত যে কাজ করবে তাকেই আমরা বলতেছি ল্যাকটেজ। আপনার শরীরের মধ্যে যদি ল্যাকটেজের পরিমাণ কমে যায় বা শরীরের মধ্যে যতটুকু ল্যাকটেজের এনজাইমের দরকার সেটা যদি তৈরি না হয়, তাহলে তো অবভিয়াসলি আপনার শরীরের মধ্যে ল্যাকটোজটা ডাইজেস্ট হবে না। আর ল্যাকটোজ ডাইজেস্ট না হলে কি হবে? ল্যাকটোজ ডাইজেস্ট না হলে ল্যাকটোজ আনডাইজেস্ট অবস্থায়, ঠিক আছে, আনডাইজেস্ট অবস্থা আপনার দেখা যাচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে ঘোরাঘুরি করবে। আনডাইজেস্ট অবস্থায় ঘোরাঘুরি করলে তখন আপনার শরীরের মধ্যে এক ধরনের বুদবুদ অর্থাৎ ইন্টেস্টাইনে ব্লটিং হবে, পাশাপাশি হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিটির সমস্যা হবে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমপ্লিকেশনগুলো তখন দেখা যাবে। এবং এই ল্যাকটেজ এনজাইম কোথায় মূলত সাধারণত এই ল্যাকটেজ এনজাইমটা তৈরি হয় কিন্তু আপনার স্মল ইন্টেস্টাইনে।